আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাত বোমা বিস্ফোরণে 5 বাংলাদেশি আহত। পতাকা বৈঠকে বিএসএফ এর দুঃখ প্রকাশ। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ না দিয়ে 100-এরও বেশি পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার, বলছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। নতুন শুল্ক ও কর প্রত্যাহার চায় বিএনপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে দল ও অংশীজনদের অভিমত চায় অন্তর্বর্তী সরকার। 23শে জানুয়ারি পর্যন্ত চিঠি দিয়ে জানানো যাবে মতামত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে প্রেরণ। রোববার রিমান্ড আবেদন করবে দুদক। এবং ভোজ্য তেলের চাহিদা মেটাতে ওমেগা-3 সমৃদ্ধ তেলবীজ পেরিলা চাষে নতুন সম্ভাবনা। বাণিজ্যিক উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আম গাছ কাটাকে কেন্দ্র করে দুদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণে 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন ভারত সীমান্ত থেকে ছোড়া হাত বোমা বিস্ফোরণে ওই 5 জন আহত হন। এই ঘটনায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুব্রত গায়েন জানাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় শনিবার দুপুরে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরে গম কাটতে গিয়েছিলেন চাষিরা। সে সময় উত্তেজনা দেখা দিলে ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সে সময় টিয়ার শেল ও হাতবোমা বিস্ফোরণে 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা 59 বিজিবি। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বোরে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। বিএসএফ ইট কুল টিয়ার শেল সবই চালাচ্ছে। আমাদের বিজিবির একজনের আঙুল ফেটে গেছে। আর যে জ্বালাতে আমরা থাকতে পারছি না। খুব আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না। 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সম্প্রতি চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। সে সময় চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। সুব্রত গায়েন, চ্যানেল আই। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই মন্তব্য করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন, উল্টো অবিবেচকের মতো 100-এরও বেশি পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার। শ্বেতপত্র নিয়ে আলোচনায় বিগত সরকারের আমলের অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন বক্তারা। পান্থুর রহমান জানাচ্ছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির আয়োজনে সিম্পোজিয়ামের শিরোনাম শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট। খাতভিত্তিক বিশেষজ্ঞদের পাশাপাশি অংশ নেন ব্যবসায়ী, ভোক্তা আর ভুক্তভোগীরা। যে ঋণদাতার পকেট থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে টাকা দেশি এবং বিদেশি অ্যাকাউন্টে সুদের আগে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর কাছে চলে গেছে। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen, our energy advisor said, pushback against the energy price rise. Yes, it's right. এখন আমরা এফোর্ড করতে পারবো না। আমলাতন্ত্র পাই, ব্যবসায়ীদের একটা অংশ পাই এবং আন্তর্জাতিক সংস্থা পাই। বিশ্ব ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে ভাষায় অ্যাপ্রিশিয়েট করেছে গত সরকার, আউটস্ট্যান্ডিং গ্রোথ, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, এগুলি যারা ব্যবহার করেছেন তাদের তো দায়িত্ব নিতে হবে।
এবং তাদের এই সাপোর্টটা গত সরকারকে শক্তি জুগিয়েছে এই সমস্ত কাজ করার জন্য। বিগত সরকারের আর্থিক দুর্নীতি ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বেশিরভাগ বক্তা। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার, সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। আমরা 100টা ইকোনমিক জোনের গল্প এখন থেকে আর বলবো না, আমরা মেক শিওর করবো যে 5টাতে আমরা গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, রোড ইনফ্রাস্ট্রাকচার এই সবগুলাকে ইনভেস্টরদেরকে প্রোভাইড করতে পারি। এতটুকু করতে পারলে আসলে প্রাইভেট সেক্টর তাদের মতো করে জায়গা করে নেবে। তবে অর্থনৈতিক বৈষম্য দূর করতে সরকারের উদ্যোগ নিয়ে আগ্রহ সবার। আপনি এখন সংস্কার করতে যদি সচিবালয়ে যান, কোন পর্যায়ে সংস্কারটা হবে? আমি একজনের রুমে ঢুকলাম, যিনি চেয়ারে বসে আছেন, ওনাকে বদলাবো নাকি চেয়ারটা বদলাবো, নাকি চেয়ারের পিছনে যে তৈলাটা আছে ওইটা বদলাবো, দেয়ালের রং বদলাবো, পিলারটা বদলাবো, দরজা বদলাবো, নাকি স্ট্রাকচার বদলাবো, নাকি পুরাটা ভেঙে আবার নতুন করে করতে হবে? ইটস এ ডিজাইন বেসড প্রবলেম। 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবি পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর আরোপ করেছে। তারা অভিযোগ করেছেন, সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা জনমানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি নেতারা বলেছেন, এখনও সচিব পর্যায়ে তদবির বাণিজ্য বন্ধ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। মইনুল হাসান জানাচ্ছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, শুল্ক ও কর নিয়ে বিএনপির অবস্থান বিষয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন। বিএনপির নেতারা বলেছেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করে সহজ উপায় বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বের প্রত্যাহার এবং ভ্যাটের হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দাবি জানান বিএনপির মহাসচিব। জনগণের চাহিদা বিবেচনায় আগামী বাজেট হওয়ার আহ্বান জানান তিনি। সরকার নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুধার বাড়ানো, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। বলা বাহুল্য, এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর আদায় করে রাজস্ব বৃদ্ধির এনবিআর এর অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী। এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায়। বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাড়াবাড়ি বলে সমালোচনা করেন বিএনপির মহাসচিব। আপনার মহার্ঘ ভাতা তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। সংবাদ সম্মেলনে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ দেন বিএনপির নেতারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। কোনো ছাত্র সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করলে ফ্যাসিস্টদের মতো তাদের তাড়ানো হবে বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিসের কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্রনেতারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিকানায় উপদেষ্টা মাহফুজ আলম বরাবর যে কেউ চিঠি দিয়ে তাদের মতামত জানাতে পারবেন। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত চিঠি দিয়ে অভিমত জানানো যাবে। অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রেস উইং।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলায় গ্রেফতার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাকে আদালতে তুলে 5 থেকে 10 দিনের রিমান্ড চাইবে দুদক। কমিশন জানিয়েছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাইকেই একে একে গ্রেফতার করা হবে। রোকসানা আমিন জানাচ্ছেন। অর্থপাচার ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের যে সংস্থার ওপর, সেই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ সম্পদের মামলায়। প্রায় 2 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2রা জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। গত রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয় মাসুদ বিশ্বাসকে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের বিশেষ তদন্ত সেলের মহাপরিচালক। আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। তিনি তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় 2 কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি, সেই মামলায় তাকে গ্রেফতার করেছি। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। কমিশনের ডিজি জানিয়েছেন, দুদকের অনুসন্ধানে ঢাকার বিভিন্ন স্থানে মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। তদন্তে তা খতিয়ে দেখা হবে। সেটা আমরা 5 থেকে 10 দিন চাইবো আর কি। তারপরে আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। আর ইতিমধ্যে যে মামলা রুজু হয়েছে সেটার আইও নিয়োগ হয়েছে। আইও এটা থরলি আপনার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলির তার কাছ থেকে বক্তব্য নেয়ার জন্যই তাকে মূলত রিমান্ডে চাওয়া। অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়ার পর গত বছরের 25শে সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে 4 সদস্যের একটি দল। মাসুদ বিশ্বাসের বিদেশ যাত্রা ঠেকাতে 3রা অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি পাঠায় দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশে দিন দিন বাড়ছে ভোজ্য তেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। আমদানি ব্যয় কমানোর তাগিদ থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর HM তারিক হোসেন গবেষণার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার তৈলবীজ গোল্ডেন পেরিলা চাষের সম্ভাব্যতা যাচাই করেছেন। ফলে দেশে তৈলবীজ হিসেবে পেরিলা চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। 2007 সালে প্রথম দক্ষিণ কোরিয়া থেকে গোল্ডেন পেরিলা বীজ সংগ্রহ করে গবেষণা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর HM তারিক হোসেন। তিনি মনে করেন বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই পেরিলা। ফলের বাগানে হতে পারে, আমরা পেঁপে বাগানে করে দেখেছি, পেয়ারা বাগানে করে ইন্টারক্রপিং হিসাবে এটা নেওয়া যায়। ইভেন রাস্তার ধারেও এটা ফেলে দিলে হয়। বাড়ির আঙ্গিনাতে অনেক পতিত জমি থাকে, সেখানে সে যদি লাগায় বাড়তি একটা তেল পাবে। লোকাল যে ঘানি, এই ঘানিতে ভাঙিয়ে রেখেছি 10 কেজি বীজে আপনার প্রায় 4 কেজি তেল চলে আসে। 10% অয়েল ডোমেস্টিক্যালি প্রোডাকশন হয়, যে কারণে 90% বাইরে থেকে আসে বলে এই যে তেল নিয়ে নানা ধরনের তেলস্মাতি হচ্ছে, এই তেলস্মাতি কিছুটা এটা সাপোর্ট দিতে পারবে। পেরিলা তেলে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। গবেষকরা বলছেন এই তেলের ব্যবহার স্বাস্থ্যের জন্য উপকারী। ওমেগা 3 হচ্ছে স্যার, এটা হচ্ছে আমরা বাংলাদেশে 51% পেয়েছি, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 50 থেকে 60, যেটার জন্য হার্টের জন্য বলেন, ব্লাড প্রেশার বলেন, অ্যান্টি এজিং বলেন, এগুলোর পারপাসের জন্য ওমেগা 3 অ্যাসিডের গুণাগুণ অতুলনীয়। 2020 সালে জাতীয় বীজ বোর্ড সাউথ কোরিয়ান ভ্যারাইটির সাউ পেরিলা 1 জাতটি নিবন্ধন দেয় এবং স্থানীয় কৃষকদের জন্য অবমুক্ত করা হয়। কতটুকু জমিতে করলেন? 12 একর আমার টার্গেট ছিল। আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? আপনি তেল এবং সিড হিসেবে যা বিক্রি করলেন সেটাতে কি আসলো? খরচ হয়েছিল আমার 7 লাখের মতো। প্রকৃত আমার টার্গেট ছিল 12 লাখ, কিন্তু রানিং অ্যামাউন্ট ছিল 8.5 লাখের মতো। আচ্ছা, স্যাম্পল হিসেবে কিছু বীজ পাঠিয়েছি আমরা। কোথায় পাঠিয়েছেন? কোরিয়াতে গিয়েছে এবং চীনে গিয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে বহু আগ থেকেই স্বাস্থ্যসম্মত উপাদেয় একটি তেল হিসেবে ব্যবহার হয়ে আসছে খাবার জন্য। আমাদের দেশে সম্প্রতি এর গবেষণা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কৃষক পর্যায়ে কিছু কিছু বীজ বিতরণ করা হয়েছে।
এই পেরিলা যদি গবেষণা সফল হয় তাহলে আগামীতে ভোজ্য তেলের চাহিদার কিছুটা কমাবে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। একদিন বিরতি দিয়ে রোববার মাঠে আবারও ফিরছে বিপিএল সিজন 11-এর চট্টগ্রাম পর্ব। হোস্ট টিম চিটাগং কিংস আর তামিমের ফরচুন বরিশালের ম্যাচ শুরু দুপুর 1টায়। সন্ধ্যায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। শনিবার ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা। সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। কলকাতার আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা সোমবার। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর আইনজীবী ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, কারাগারে বিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা পাবেন তিনি। শুনানি শেষে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সস্ত্রীক ডিবির হাতে গ্রেফতার হন সাবেক এই এনবিআর কর্মকর্তা। সে সময় তাঁর কাছ থেকে অবৈধ অস্ত্র ও 24 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাকে ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। শনিবার দুপুরে শিয়ালদহ আদালত ভবনে এজলাস বসে। সে সময় বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে জানান তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। মাত্র 12 মিনিটেই রায় ঘোষণা করেন বিচারক। রায় শুনে আদালতের ভেতরে নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। বিচারককে তিনি জানান তাকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে বিচারক বলেন, সাক্ষী এবং সিবিআইয়ের আইনজীবীদের নথি ও তথ্য প্রমাণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার দুপুর 12:30টায় সঞ্জয়ের বক্তব্য শোনা হবে এবং ওই দিনই সাজা ঘোষণা করা হবে। গত বছরের 9 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালের সেমিনার হলে এক চিকিৎসক ধর্ষণ ও খুনের শিকার হন। এবারে কৃষি সংবাদ। বাম্পার ফলনের আশায় ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ আবাদ শেষ হয়েছে। গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন চাষিরা। সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজের এবছর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে একটি বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক 8 থেকে 10 বছর হবে। শনিবার সকালে টেকনাফ নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক। পরে সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয় হাতিটিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বরিশালের লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে আইএফআইসি। জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল ও ফরিদপুর জোনের 16টি শাখা ও 96টি উপশাখার 350 কর্মী সম্মেলনে অংশ নেন। কনফারেন্সে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন, পরিচালক ইফতাদুল ইসলাম আমানত সংগ্রহ, লোন দেয়া এবং সাফল্য অর্জনে ভূমিকা রাখায় কর্মীদের সম্মাননা দেন। সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, হেড অফ
অপারেশনস হেলাল আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর খেলার খবরে থাকছে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, নেপালের বিপক্ষে টিম টাইগ্রেসের 5 উইকেটের জয়। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে নেপালকে 5 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে 18 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 52 রান করে অনূর্ধ্ব 19 নেপাল দল। দলের হয়ে সর্বোচ্চ 19 রান করেন সানা পারভিন। বাংলাদেশের হয়ে 11 রানে 2 উইকেট শিকার করেন ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। জবাবে ব্যাট করতে নেমে 40 বল হাতে রেখে জয় তুলে নেয় জুনিয়র টাইগ্রেসরা। ইনিংস সর্বোচ্চ 16 রান করেন সাদিয়া ইসলাম। 12 রান আসে ক্যাপ্টেন সুমাইয়া আক্তারের ব্যাট থেকে। সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাত বোমা বিস্ফোরণে 5 বাংলাদেশি আহত। পতাকা বৈঠকে বিএসএফ এর দুঃখ প্রকাশ। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ না দিয়ে 100-এরও বেশি পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার, বলছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। নতুন শুল্ক ও কর প্রত্যাহার চায় বিএনপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে দল ও অংশীজনদের অভিমত চায় অন্তর্বর্তী সরকার। 23শে জানুয়ারি পর্যন্ত চিঠি দিয়ে জানানো যাবে মতামত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে প্রেরণ। রোববার রিমান্ড আবেদন করবে দুদক। এবং ভোজ্য তেলের চাহিদা মেটাতে ওমেগা-3 সমৃদ্ধ তেলবীজ পেরিলা চাষে নতুন সম্ভাবনা। বাণিজ্যিক উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।